আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই ক্লাসে। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি গল্প, অর্থাৎ বিলাসী। এই গল্পের আমরা ইতিপূর্বে প্রথম পর্ব আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তার 2 নম্বর পর্ব নিয়ে, এবং আজকের এই পর্বে মূলত আমরা বিলাসী অংশের বাকি অংশটুকু আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখার সবার আমন্ত্রণ থাকলো। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবা, কারণ এই গল্পটা আমি এমনভাবে বিশ্লেষণ করব, এমনভাবে তোমাদের সামনে আলোচনা করব, আশা করি এই গল্পের তোমার কোনো সমস্যা থাকবে না। তবে আমার কথাগুলো ভালোভাবে শুনতে হবে, এবং আমি যে কথাগুলো নোট করতে বলবো এক্সট্রা কথাগুলো, সেগুলো তোমাদের নোট করে নিতে হবে। এভাবে যে করতে পারবে তার বাংলা প্রথম পত্র আর কোনো সমস্যাই থাকবে না। তো তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে আজকে যে আমাদের আলোচনা, সেই বিলাসী পর্বের দ্বিতীয় পর্ব, সেটা শুরু করি। দেখো, আমরা বিগত পর্বে মূলত যেখান থেকে শেষ করছিলাম, আজকে মূলত আমরা সেই যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে মূলত আমরা আলোচনা শুরু করব। দেখো, যে বিগত পর্বে আমরা মূলত শেষ করছিলাম যে তাকে এই যে ন্যাড়া যে ছিল গল্পের কথক, অর্থাৎ আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে গল্পের কথক, তিনি মূলত এখানে উল্লেখ করা হয়েছে, তার নাম এখানে ন্যাড়া আমরা দেখতে পাই। তিনি মৃত্যুঞ্জয়কে দেখতে গেছিলো, সে যেহেতু অনেক অসুস্থ ছিল। তো দেখতে যাওয়ার পর পরবর্তীতে তাকে এগিয়ে দেয় যে মৃত্যুঞ্জয়কে যে সুস্থ করে তোলে, অর্থাৎ সাপুরের মেয়ে বিলাসী। তো সে একসময় তাকে সেই বাগানে পট্টা এগিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু সে যেহেতু পুরুষ মানুষ, সে বলে যে না, আমার দরকার নেই, আমি একাই যেতে পারবো। তো এই পর্যন্ত আমরা কিন্তু ঘটনাটা পড়ছিলাম। তো এরপরে দেখো, এরপরে কী হয়েছে, এই প্রসঙ্গ অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়িল। এই প্রসঙ্গে মানে কোন প্রসঙ্গটা, যখন এইরকম একটা ঘটনা ঘটলো, যে কী ঘটনা, যে মৃত্যুঞ্জয়কে দেখতে নেরা সেই গ্রামের প্রকাণ্ড যে তার বাড়ি ছিল, পোড়া বাড়ি, সেখানে গেছিল। তো সেখানে যাওয়ার পর তো যখন সে দেখলো যে বিলাসী একাই মৃত্যুঞ্জয়ের সেবা করতেছে, একাই তার দেখাশোনা করতেছে, আর কেউ নাই, যদি হঠাৎ মৃত্যুঞ্জয় মারা যায়, তাহলে বিলাসী কীভাবে সে একা থাকবে, সে একা কীভাবে সেখানে তার সাথে সারা রাত্রটা যাপন করবে। তো এইরকম একটা যে তার কথা ছিল, তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো এইটা যখনই এরকম মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন হঠাৎ করে তার মাথায় আরেকটা কথা আছে। কী সেই ঘটনাটা, এখন আমরা সেটা কিন্তু পড়ব। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। এক আত্মীয় ছিল তার নেরার, সে তার আত্মীয়র মৃত্যু যখন হয়েছিল, সে সেখানে উপস্থিত ছিল। তো অন্ধকার বাড়ি, মানে বাড়ি মানে হলো বাড়ি, বাড়িতে ছেলে পুলে চাকর বাকর নেই, মানে বাড়িতে কেউ নেই, সে একাই ছিল, এবং সে অন্ধকার বাড়িটা ছিল, এবং তার এক আত্মীয় ছিল তার সাথে, মানে অর্থাৎ নেরার সাথে। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। এই যে তার যে বিধবা স্ত্রী আছে, মানে যে তার স্বামী মারা গেছে, এখন তো সে বিধবা, তার স্ত্রী ছিল এবং মৃত্যুঞ্জয়, শুধু দুজনেই ছিল। তার স্ত্রী তো শোকে আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবা। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন। তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাইতেছেন, অর্থাৎ স্বামী মারা গেছে, তো এই জন্য এই কথার অর্থটা লিখে নিতে পারো যে তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাইতেছেন, এই কথার অর্থ লিখে নিতে পারো যে স্বামী মারা গেছে, তাই আমি আমার শরীরে আগুন লাগায় দেই, এতে সরকারের কি সমস্যা, এই বিষয়টা, মানে এইটা কিন্তু তখন কিন্তু ছিল যে এই বিষয়টা। আমরা যদি দেখি যে প্রাচীনকালে আমরা দেখি যে সতীদাহ প্রথা ছিল, অর্থাৎ যখন স্বামী মারা যেত, তখন স্বামীর সাথে তার স্ত্রীকে কিন্তু পোড়ানো হতো। তো বলতেছে যে আমি যদি এরকম করি, তাহলে সরকারের এখানে কী সমস্যা, সরকারের তো কোনো সমস্যা নেই। তখন সরকারের কী সমস্যা, তার যে আর তিলার্ধ বাঁচিবার সাথে, মানে বিন্দু মাত্র, মানে একটু, তিলার্ধ মানে একটুও পরিমাণ তার বেঁচে থাকার কোনো কি নাই, ইচ্ছা নাই। স্বাদ নাই বলতে এখানে বোঝানো হয়েছে ইচ্ছা নাই, তার আগ্রহ নাই বেঁচে থাকার। তো দেখো এরপরে যেটা আছে, এরপরে যদি আমরা যাই, যে তিনি সে সমর করেছে তিলার্ধপুরী বাসে, এ কি তাহারা বুঝিবে না, এটা কি তারা বুঝতে পারবে না, তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ। আর এই রাত্রে গ্রামের 5 জন যদি নদীর তীরে কোনো একটা জঙ্গলের মধ্যে তাহার সহমরণের জোগাড় করিতে দেয়, তো পুলিশ লোক জানিবে কি করিয়া, এমনই কত কি। কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তাহার কান্না শুনিলে চলে না, পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করতে চাই, মানে নিয়ে আসা লাগবে। কিন্তু আমার বাইরে যাবার প্রস্তাব শুনেই তিনি প্রকৃতস্থ হইয়া উঠিলেন, মানে হলো জ্ঞান ফিরে আসা। প্রকৃতস্থ হওয়ার অর্থ হলো জ্ঞান ফিরে আসা, অর্থাৎ তিনি বাস্তবে ফিরে এলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হবার সে তো হয়েছেই, আর বাইরে গিয়ে কি হইবে, রাগটা কাটুক না। তো দেখো এখানে মূলত কবি যে রয়েছে, আচ্ছা শরৎচন্দ্র, তিনি যেটা বোঝাতে চাচ্ছেন এখানে, শরৎচন্দ্র বলতে মূলত এখানে ন্যাড়াই তো রয়েছে, ন্যাড়াই তো মূলত হলো কবি। তিনি মূলত যেটা বোঝাতে চাচ্ছেন যে
তিনি এক আত্মীয়ের বাসায় ছিলেন এক সময়। তো সে শুধু তার যে স্বামী মারা গেছে, মারা যাওয়ার পর সেখানে শুধু কবি অর্থাৎ নেরা সে মানুষদেরকে খবর দেওয়ার জন্য শুধু বাইরে যেতে চাচ্ছিল। তো তখন সে যে রয়েছে তার আত্মীয় তখন তাকে যেতে চায়নি। তো সে ভাবছে সে এখন নেরা অর্থাৎ শরৎচন্দ্র যে তাহলে এখানে মৃত্যুঞ্জয় সাথে একা কীভাবে সে বিলাসে আছে সেই জঙ্গলের মধ্যে, মানে কোন সময় মৃত্যুঞ্জয় মারা যায় তার কোনো তো গ্যারেন্টি নেই, যে কোনো সময় তো সে মারা যেতে পারে, তাহলে সে কিভাবে একা তার সাথে সেখানে আছে। তো একটা ভাববার বিষয় না, তো ভাববার বিষয় না বিষয়টা দেখো দেখি, এটা কিন্তু ভাবনার বিষয়। তো বলতেছে সে মানে তার মধ্যে কি এই ভয়টুকু নাই যে সে যদি হঠাৎ মারা যায় তাহলে সে কীভাবে সারা রাত্রিটা তার সাথে থাকবে মৃত্যুঞ্জয়ের সাথে। এই কথাটা সে বলল আর কি, নেরা বলল। চোখ মুছিয়া তারপর বলিলাম অনেক কাজ না গেলেই যে নয়। তিনি বলিলেন হোক কাজ তবু বসো। বলতেছে যে অনেক কাজ আছে, কারণ একটা মানুষ মারা গেলে মানুষের ওইটা তোমার মারা গেলে তার গোসল টোসল থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কিন্তু কাজ থাকে। তো বলতেছে এই কাজ আমি যদি না যাই এই কাজগুলো কে করবে, বা এগুলো কীভাবে করা, এগুলো কি আদৌ করা সম্ভব হবে, এগুলো কিন্তু ঝামেলা হয়ে যাবে। এগুলো যদি আমি না যাই খবর টবর না দিই পরে সমস্যা হয়ে যাবে। আর যদি খবরটা এখনই মানুষদের কাছে পৌঁছায় দিই এই কাজগুলো করতে সুবিধা হবে, সুন্দরভাবে এগুলো পরিবেশন সবগুলো করা যাবে। তো বলতেছে যেতে না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো। কারণ সে একাই কিন্তু মানে যেতে চাচ্ছে না, কারণ তার একাই যেতে এখানে কী মনে হচ্ছে, তার একাই যেতে অনেক ভয় লাগতেছে। আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি আর কি, এটা দ্বারা যেখানে বোঝাচ্ছে। তো এরপরে বলিলাম বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়াইবা মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন ওরে বাপরে, আমি একলা ঘরে থাকতে পারবো না। তো দেখো একটা মৃত মানুষের সাথে কেউ কিন্তু একা থাকতে চায় না। তো দেখো তোমার যে বিষয়টা এখানে মূলত বোঝাতে চাচ্ছে কবি, অর্থাৎ মৃত্যুঞ্জয় যে নেরা যে রয়েছে এখানে, তো কবি মানে তো হলো শরৎচন্দ্র, আর শরৎচন্দ্র মানে এখানে কি গল্পের নেরা। তিনি মূলত আমাদের যেটা বোঝাতে চাচ্ছেন যে একটা মানুষ জীবন্ত অবস্থায় থাকলে আমরা তার সাথে সব সময় থাকি, কিন্তু একটা মানুষ মারা গেলেই সেই আর আমাদের কাছে থাকে না, সে তখন কিন্তু আর আমরা তার গুরুত্ব তাকে দিই না। তাকে একবারে যতক্ষণ না পর্যন্ত তাকে কবরে ফেলে দিয়ে আসি বা যতক্ষণ পর্যন্ত তাকে অন্য জায়গায় নিয়ে রাখি ততক্ষণ পর্যন্ত আমাদের মনে শান্তি হয় না। শান্তি হয় না বলতে কি আমরা থাকতেই পারি না তার সাথে, অনেকটা ভয় কাজ করে আমাদের মধ্যে, ভীতি কাজ করে। তো এই বিষয়টা তো বলতেছে এরকম হওয়ার পরেও কীভাবে একটা মেয়ে বিলাসী সে একা একটা মেয়ে হয়ে কিভাবে সে সেই জঙ্গলের মধ্যে সে মানে তার সাথে থাকতেছে, এটা কিভাবে সম্ভব, যে তার কি ভয়, এই ভয়টা তার মধ্যে কি নেই, এরকম একটা কিন্তু মানে নেরার সন্দেহ জাগে যে কীভাবে সে থাকতে পারতেছে, একটা কিন্তু তার মধ্যে একটা উদ্বেগ জানে এই বিষয়ে। কাজেই আবার বসিয়া পড়িতে হইল, মানে তাকে আবার এই বসিতে পড়িতে হইল, কারণ যেহেতু সে ভয় পাচ্ছে এজন্য মানে নেরা আর যেতে পারল না। তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর ঘর করিয়াছেন, মানে তার সাথে 25টা বছর অনায়াসে কেটে দিছে। তার মৃত্যুটা যদি বা সহে মানে হলো মেনে নেওয়া, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য সইবে না। এটা অবশ্যই যে একটা মানুষ 20টা বছর 25টা বছর তার সাথে ইজিলিভাবে সুন্দরভাবে কাটাই দিছে, কিন্তু এখন জাস্ট এ মারা গেছে কিছুক্ষণ হইল, তো এখন তার সাথে সে 10 মিনিটও থাকতে পারতেছে না, এরকম একটা বিষয়। বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে, বলতেছে যদি একটু কষ্ট হয় মনের মধ্যে তাহলে এই স্বামীর সাথে একলা থাকলে এখানে সবচেয়ে বেশি কষ্টটা হয়, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নয়। বলতেছে তার যে দুঃখ বা কষ্ট রয়েছে এটা আমি কখনো ছোট করে দেখাবো না, কারণ এটা প্রত্যেকের মধ্যে এই জিনিসটা থাকে, আমরা প্রত্যেকেরই এরকম, সবার মধ্যে এই ভয়ভীতিটা থাকে, এটাই স্বাভাবিক। কিংবা তাহা খাঁটি নয় এ কথাও বলা আমার অভিপ্রায় নয়। বলতেছে তার যে এই যে ভালোবাসা এটা যে খাঁটি নয়, এটাতে ভেজাল, এটাও আমি এটা বলতে পারবো না, এটা আমার বলা ঠিক হবে না। কারণ একটা মানুষ যখন মারা যায় তখন কিন্তু সবাই এই জিনিসটা ভীতির মধ্যে থাকে, যতই সে তাকে প্রিয় মানুষ হোক, যতই সে তাকে ভালোবাসুক, কেউ কিন্তু একা থাকতে চায় না তখন, কারণ সবারই কিন্তু একটা ভয়ভীতি কাজ করে। কিংবা একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহা নয়। বলতেছে শুধু একজনে আমরা এরকম ঘটনা দেখলাম বলেই যে এটা সবাই হতে পারে এরকমটা না। যেমন এখন আমাদের বাঙালিদের চরিত্র কেমন, তুমি যদি মনে করো ঢাকায় থেকে সেটা শুধু ঢাকার মানুষের তুমি চিত্র দেখে বলে দাও যে সমস্ত বাঙালি এরকম, তাহলে কিন্তু বিষয়টা হলো না। তোমাকে বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরতে হবে, এলাকায় ঘুরতে হবে, তারপর তুমি কিন্তু সমস্ত বাঙালিদের কেমন চারিত্রিক বৈশিষ্ট্য সেটা বলতে পারবা। তো কবিও সেরকম বলছে যে একজন মানুষ এরকম, তার মানে যে সবাই এরকমটা না। কিন্তু এমনও আরও অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়া আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকার এই ভয়টাকে বলতে কোনটা, এই মৃত স্বামীকে যে কাছে যে রাখা, মরা যে স্বামী বা মারা যায় তার স্বামীকে কাছে রাখা, এই ভয়টা কোনো মেয়ে মানুষে অতিক্রম করতে পারে না। মানে এটা কেউ এই জিনিসটা পার করতে পারে না, মানে সবাই এই ভয়টার মধ্যে যায় এবং সবাই এটাকে ভয় করি, এই জিনিসটা এটা সবাই অতিক্রম করে। বলতেছে মানে এই জিনিসটা সবাই করে, বেশিরভাগই মেয়েরা যে মৃত স্বামীকে পাশে রেখে একা থাকতে পারে না।
ইহা আর একটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রীর 100 বছরে একত্রে ঘর করার পরও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। মানে বলতেছে এখানে বিলাসীর সাথে মৃত্যুঞ্জয়দের সম্পর্ক, সেটা মূলত তারা এখানে মানে তুলনা করতেছে। বলতেছে বিলাসীর প্রতি মৃত্যুঞ্জয়দের সম্পর্ক, এই জিনিসটা অনেকে 100 বছর পর সংসার করার পরও যেটা তাদের মধ্যে গড়ে ওঠেনি বা কখনো লক্ষ্য করা যায়নি। কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, মানে হলো বিলাসীর প্রতি, এখানে মূলত ইঙ্গিত দেওয়া হচ্ছে যে বিলাসীর প্রতি এই যে ভালোবাসাটা মূলত একটা স্বামী মারা গেলে তার সাথে থাকে না, এই জিনিসটা যেমন আমরা অন্যদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি না, কিন্তু এরকম বিষয়টা আমরা বিলাসীর ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তা হোক। মানে মূলত কি বলছে এখানে, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় বলতে এখানে মূলত যে বিষয়টা বোঝানো হয়েছে, তোমরা এখানে কয়েকটা অনুধাবন মানে আমি বলতেছি, তোমরা এই জিনিসগুলো লিখে নাও একটু। এখানকার 2টা অনুধাবন হয়েছে, তোমরা একটু লিখে নিবা, আমি বলতেছি সাথে সাথে তোমরা আমার সাথে সাথে লিখে নিবা। দেখো এখানে কি বলছে, তখন সমাজের আদালতের আসামি করিয়া তাহাতে দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয় তা হোক। মানে এই যে প্রথম থেকে এই প্যারাটার এই পর্যন্ত অর্থটা তোমরা মিনিংটা লিখে নাও। আমি বলতেছি যে মৃত্যু স্বামীর সাথে থাকলে বিপদের জন্য জাতের মানুষের সাথে থাকলে সমাজ সেটার বিচার করে। মানে কেমন বিষয়টা, যে মানে যখন মৃত্যুঞ্জয়ে অসুস্থ হয় প্রচুর পরিমাণে, তখন কিন্তু তাকে একমাত্র যে সাপুরের মেয়ে বিলাসী কিন্তু সুস্থ করে তোলে। তো এই জিনিসটা যখন এরকম মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলে বিপদের থেকে, তখন মানুষের তার বিভিন্ন ধরনের জাত নিয়ে কথা বলতে থাকে, এটা সেটা বিভিন্ন ধরনের কথা। কিন্তু যখন এরকম বিপদ, তখন কিন্তু সমাজের মানুষ কেউ এই জিনিসটা তার সহযোগিতা করার জন্য আসে না। তখন মানুষ কিন্তু এইটা বিচার করতে যায় যে একটা সাপুরে মেয়ে কেন তার সহযোগিতা করবে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু বলতে থাকে এই জিনিসটা। কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, এটা তারা বোঝাচ্ছে মূলত যে সে বিষয়ে হস্তক্ষেপ করলে মূলত যে বিষয়টা আমাদের থাকে না। মানে অর্থাৎ এখানে একটা বিলাসী মেয়ে মূলত সে রয়েছে, সে এখানে তাকে সুস্থ করে তুলছে। এখন মৃত্যুঞ্জয় তার প্রতি একটা ভালো লাগা বা ভালোবাসা জন্মাইতে পারে, এটা স্বাভাবিক। তো এখন এই জিনিসটা মানুষ ভালোভাবে নিতে পারে না। বা এবং আরেকটা বিষয় কি, যে মৃত্যুঞ্জয়কে কেন ও সুস্থ করে তুলবে, মানে বিলাসী কেন ওর সেবা যত্ন করবে, এবং তার হাতে কেন সে রান্না খাবে, ভাত খাবে, তো এই বিষয়টা কিন্তু মানুষজন শুনতে পারে না। কারণ বিলাসী ছিল সাপুরের জাত, আবার মৃত্যুঞ্জয় ছিল আলাদা একটা জাত। তো এখন কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা জাতের প্রকারভেদ আছে, এখনও আছে হিন্দুদের মধ্যে। তোমরা যদি লক্ষ্য করো দেখবা যে হিন্দুদের মধ্যে জাত প্রথাটা অনেক বড় কাজ করে। তো এরকম সে নিজে যে ইহাদের দুঃখ গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। তো এরপরে দেখো, প্রায় 2 মাস কত মাস এটা মনে রাখবা, অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা। প্রায় 2 মাস মৃত্যুঞ্জয় খবর লই নাই, মানে 2 মাস ধরে তার কোনো খবর নাই, তার সাথে কোনো খবর নেয় নাই। তো যাহারা পল্লীগ্রামে দেখেন নাই, বলতে গ্রামে মানুষের আচরণ, মানুষের চলাফেরা, খাদ্যাভ্যাস, এগুলো দেখেন নাই, তাদের কথা বলতেছে। কিংবা ওই রেলগাড়ি জানালার মুখ বাড়াইয়া দেখিয়াছেন, শুধু জাস্ট হালকা করে, মানে বাইরে কী রকম অবস্থা হচ্ছে বা বাইরে প্রকৃতি কীরকম, এই বিষয়গুলো জাস্ট আচর করার চেষ্টা করেছেন, জাস্ট মানে অনুমান করেছেন বিষয়গুলো, এই বিষয়টা দ্বারা এটা বোঝাচ্ছে আর কি। তাহারা হয়তো সবিনয়ে মানে হলো বিনয়ের সহিত, বা আমরা মানে যেটা বলে উঠি সবিনয় মানে বিনয়ের সাথে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 আর তার খবর নাই। বলতেছে যে তো আপনারা মনে করতে পারেন যে আমি 2 মাস ধরে তার খবর নেই না, বা এত বড় সমস্যা, তোমার বন্ধু আবার ছিল, সহপাঠী ছিল, তারপরেও তুমি খবর নাও নাই, এই বিষয়টা মেনে নেওয়া যায় না, এটা কিন্তু খারাপ বিষয়। এরকমটা কবি বলতেছে, এরকমটা আপনারা মনে করতে পারেন। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে, বলতেছে যারা এটা মনে করেন তাদের জন্য এই জিনিসটা বলা মানে অতি প্রয়োজনীয় যে কোন জিনিসটা, এ শুধু সম্ভব নয়, ইহাই হইয়া থাকে। বলতেছে এটা শুধু সম্ভবে না, এটাই বাস্তবে, এটাই হয়ে থাকে। এই জিনিসটা যেটা আমরা খবর লই না, এই বিষয়টা আমরা সবাই নিজেদের জীবন, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকি। আমরা অন্যদের লাইফগুলো কেউ কারো দেখি যে অন্যরা কী করতেছে না করতেছে, অন্যরা খাচ্ছে না, এই বিষয়টা কিন্তু আমরা কখনো লক্ষ্য করি না। আমরা শুধু আমাদের নিজেদের জীবনে চিন্তা ভাবনা, নিজেদের লাইফে আমরা কী করবো না করবো, এইগুলো বিষয় নিয়ে কিন্তু ভাবতে থাকি, এটাই স্বাভাবিক। আমরা প্রত্যেকের জীবন। এখন দেখো, আমরা আমাদের জীবনে বেশিরভাগই যে জিনিসটা আমরা লক্ষ্য করি, আমাদের যে আরেকটা বিষয় কি, যে আমরা অন্যজনের
উপকার করতে গিয়ে আমরা নিজের অনেক সময় কী করি, নিজের লাইফেই কিন্তু আমরা গোলমাল করে ফেলি, নিজের যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করতে পারি না। তো অবশ্যই আমাদের অন্যের উপকার করতে হবে, কিন্তু এমন জিনিস করা যাবে না যে অন্যের উপকার করতে গিয়ে আমাদের নিজের স্বপ্নটাকে ধ্বংস করে ফেলা। কারণ ভাই তুমি দেখো, আলটিমেটলি দিন শেষে তোমার স্বপ্নই তোমাকে কিন্তু তোমার গন্তব্যে নিয়ে যাবে। এখন অন্যজন তুমি উপকার করলা, এখন অন্যজন তোমাকে পরবর্তীতে দেখবে কি না, তোমার দেখাশোনা করবে কি না, তোমার সম্মান করবে কি না, এই বিষয়টা কিন্তু কখনো গ্যারেন্টি নেই, আছে কোনো নিশ্চয়তা কিন্তু নেই। এখন তুমি যদি তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও, তুমি যদি তোমার যে লক্ষ্য রয়েছে সেটা দিয়ে এগিয়ে যাও এবং তোমার যদি সেটা পূরণ হয়, অবশ্যই তুমি তো ভালো করলাই, এবং পাশাপাশি তুমি আরও অনেক মানুষের কিন্তু ভালো কিছু করতে পারবা, সহযোগিতা করতে পারবো অনেক মানুষের। এটাই বাস্তব, প্রত্যেকটা ব্যক্তি এরকম। আমাদের এই জিনিসটা কিন্তু মেনে নিতে হবে। রিয়েলিটি, একজনের বিপদে পাড়া শুদ্ধ ঝাঁক পড়িয়া উপর হইয়া পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে, বলতেছে একজনের যখন বিপদে পড়ে তখন সমস্ত মানুষ একবারে তার উপরে তার সহযোগিতা করার জন্য উপর পড়ে, এইরকম তো একটা মানে লোক কথা আছে যে একজনের বিপদ পড়লে সবাই গিয়ে সহযোগিতা করবে। এটা জানি না তাহা সত্যযুগে পল্লীগ্রামে ছিল কিনা। বলতেছে সত্যযুগ বলতে কি, আমরা যেমন মুসলমানদের জন্য একটা বিষয় আছে যে আমরা বলছি কিয়ামতে আলামত শুরু হয়ে গেছে, মানে কিয়ামত বলতে কোনটাকে বোঝাই, যে একবারে পৃথিবী ধ্বংসের শেষ যুগ, এরকম যে সময়টা। তো হিন্দুদের এরকম 4টা যুগ রয়েছে, তার মধ্যে সত্যযুগ হলো যে 4 যুগের যে প্রথম যুগ তাদের, সেটাকে মূলত তারা বলছে সত্যযুগ। জানি না তাহা সত্যযুগে পল্লীগ্রামে ছিল না, বলছে সেই প্রথম পর্যায়ে আমাদের বিভিন্ন ধরনের গ্রামগঞ্জে এই জিনিসটা ছিল কিনা তার জানা নাই, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। বলতেছে বর্তমানে যে এটা এরকমটা দেখতেছি যে কারো কেউ বিপদ হলো সমাজে, আমরা সবাই এগিয়ে গিয়ে তার সহযোগিতা করলাম, এরকমটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই না। তবে তাহার মরার খবর যখনই পাওয়া যায় নাই তখন সে বাঁচিয়া আছে, এটি কিন্তু দেখো, চিন্তা করো বিষয়টা কতটা মানে একবারে পর্যায়ে চলে গেছে, মানে কতটা গভীরে নিয়ে চলে গেছে। বলতেছে একটা মানুষ মারা যায় নাই, তার মানে কি, যে যেহেতু তার মরার খবর শুনে অবশ্যই সে বেঁচে আছে, যদি সে মানে বেঁচে না থাকতো তাহলে অবশ্যই তো তার মরার খবর শুনতাম। তো এই কথাটা বলতেছে। তো এমন সময়ে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদারি, মানে অংশীদার বলতে কি, যে তার খুড়া ছিল, চাচা ছিল, সে খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে গেল গ্রামটা রসাত্তলে গেল। রসাত্তলে মানে একবারে ধ্বংস, মানে অধপতনে গেল। নালতের মানে হলো তাদের যে বংশ ছিল, নালতের বংশ। তো নালতের মৃত্যুর বলিয়া মানে হলো খুড়ার যে বংশ ছিল সেটা মৃত্যুর বলিয়া সমাজে আর মুখ বাহির করিবার জোর রহিল না, মানে তার কোনো আর সম্মান থাকলো না, এভাবে বলতেছে। মানে তার যে জ্ঞাত খুড়া রয়েছে সে বলতেছে যে সে এমন কাজ করে গেল, মৃত্যুঞ্জয় এমন কাজ করলো যে আমার আর মান সম্মান থাকলো না, আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে, এরকম বিষয়। এরপর বলছে অকাল কুষ্মাণ্ড মানে হলো অকর্মণ্য ব্যক্তি, এরকম বলছে। মানে কাকে এটা বলছে, নেড়াকে বলতেছে। একটা সাপুরে মেয়ে নিকা মানে হলো বিয়ে করিয়া ঘরে আনেছে। বলতেছে যে সে একটা সাপুরে মেয়েকে বিয়ে করছে, তো সে তো মানে অনেক বড় পাপ করে ফেলছে। তো এই কথাগুলো সে মানুষের কাছে বলে বেড়াইতে লাগলো। আরেকটা কথা কি, তোমাদের আমি কিন্তু বিগত পর্বে পড়াইছিলাম, খুড়ার কাজ ছিল কি, খুড়ার কী কাজ ছিল বলো তো, তোমাদের একটা এই প্রশ্নটা উত্তর দাও সবাই, বলো খুড়ার কাজ কী ছিল, খুড়ার কী কাজ ছিল, খুড়া কী করতো, এই প্রশ্নটা সবাই একটু কমেন্টে জানাবা। তো এরপরে দেখো যেটা রয়েছে, আর শুধু নিকা নয়, বলতেছে শুধু বিয়ে নয়, যে তাকে যে বিয়ে করছে সাপুরে মেয়েকে, শুধু বিয়ে নেই, তা না হয় চুলাই যাক। বলছে বিয়ে করুক, এটা সামান্য বিষয়, এটা কোনো বড় বিষয় নয়, এবং তাহার হাতে ভাত পর্যন্ত খাচ্ছে। বলতেছে সে তার চুলাই যাক, মানে সে তার রান্নাঘরে পর্যন্ত যাতায়াত করতে পারে, এগুলো পরিষ্কার করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু সে তার হাতের রান্না কীভাবে খাইলো। মানে হিন্দুদের এরকম প্রচলন আছে যে অন্য জাতের কোনো মেয়ে, অন্য জাতের কারো কাছে কোনো কিছু খাওয়া যাবে না, এই করা যাবে না, এরকম তাদের অনেক কিন্তু নিয়ম আছে। এখন এরকম ছিল সে সময়, প্রাচীনকালে ছিল তাদের বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ অনুযায়ী, বা তারা এটা মানতো, অনেকে সমাজের এরকম সংস্কৃতি ছিল। তো ঠিক তেমনিভাবে নেরাও তখন যে মানে যে মৃত্যুঞ্জয় যে ছিল, মৃত্যুঞ্জয় এরকম একটা সাপুরে মেয়েকে বিয়ে করছে, যে বিলাসী, যে তাকে সুস্থ করে তুলেছিল, এবং তার পাশাপাশি সে সেই সাপুরে মেয়ে অর্থাৎ বিলাসী হাতের ভাত পর্যন্ত খাইছে। তো এই জিনিসটা খুড়া যে রয়েছে সে মেনে নিতে পারেনি। সে তো এই জিনিসটা না, এখানে আসল বিষয় কি বলো দেখি। আসল বিষয়টা হলো তোমার খুড়া চেয়েছিল যে তার যে ভাতিজা রয়েছে অর্থাৎ মৃত্যুঞ্জয়, তার নামে দুর্নাম রটনা, এবং তার নামে দুর্নাম রটালে কী হবে, তার কী সুবিধা, সে মূলত তার যে বাগানটা রয়েছিল সেটা 20-25 বিঘার, সেই বাগানটা সে ইজিলি দখল করতে পারবে। কথা কি বুঝছো আমার? সে তার বাগানটাতে আছে, সে তার বাগানটা তার নামে দুর্নাম রটাইলে তখন সে
মানে তার নামে মামলা হবে বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে, তখন মানুষজন খারাপ চোখে দেখবে, তখন তার যে বাগানটা সে একসময় তার মালিকানা খুব ইজিলিভাবে সে তা কী করতে পারবে, মালিকানা হইতে পারবে। কে? তার যে খুড়া রয়েছে, জ্ঞাতি খুড়ো, সে কিন্তু ইজিলি তখন পরবর্তীতে কী হতে পারবে, তার মালিকানা, বাগানের মালিকানা নিতে পারবে। তো দেখো এরপরে যেটা রয়েছে, এই জন্য কিন্তু সে তার নামে বিভিন্ন ধরনের দুর্নাম করে বেড়াইতে লাগলো আশেপাশে বিভিন্ন জায়গায়। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয়। বলতেছে যে এরকম একটা অপকর্ম করছে সে, তো এটা যদি তাকে শাস্তি না দিই তাহলে আমরা গ্রামে থেকে লাভ কী? তো গ্রামে যে এত সব যদি অন্যায়, তাহলে বনে গিয়ে বসবাস করি, বনে পশু প্রাণীদের সাথে থাকি। কোনো নিয়ম কানুন যদি না থাকে গ্রামের, তো একটা সে অন্যায় করছে তার যদি শাস্তি না দিই তাহলে এখানে থেকে লাভ কী, এরকম বলতেছে। তারপরে করেলা হরিপুরের সমাজে একবার শুনিলে যে ইত্যাদি ইত্যাদি, মানে এই সমাজে, একটা সমাজের কথা বলা হয়েছে, এটা মনে মাথায় রাখিও যেখানে কোন অঞ্চলের কথা বলা হয়েছে, সেটা হলো হরিপুর, করেলা হরিপুরের কথা। তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই একই কথা, এ কী হইল? বলতেছে কলি কি সত্যি উল্টাইতে বসিল নাকি? মানে 4 যুগের কলি হলো কি, আবার বলি দেখো, কলি হলো হিন্দুদের, বললাম একটু আগে 4টা যুগ ছিল, তার মধ্যে প্রথম যুগ হলো সত্যযুগ, এবং সর্বশেষ যেটাকে আমরা বলি কিয়ামতের সময়, সেই হিন্দুদের কিয়ামত বলা হয় না, তাদেরকে বলা হয় কলিযুগ। তো এরকম হিন্দুদের এখানে কথা বলা হয়েছে যে তাদের সর্বশেষ যে যুগটা সেটা। তখন মানুষজন তখন বলতে লাগলো, ছেলেগুলো সবাই বললো যে এটা কী কাজ, মৃত্যুঞ্জয় এটা করতে পারলো, এরকম কাজটা, এরকম সবাই তখন বলতে লাগলো যে মৃত্যুঞ্জয় এই কাজটা করতে পারলো। বলতেছে তখন মানুষ বলতেছে তাহলে কি সত্যি সত্যি কলি চলে আসলো নাকি, মানে সত্যি সত্যি কি কিয়ামত প্রায় নিকট, অতি সান্নিকটে নাকি, এরকম তখন মানুষজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো। তখন এরপর দেখো খুড়া বলিয়া বেড়াইতে লাগিল, এই যে ঘটিবে তিনি আগে থেকে জানিতেন। দেখো এখন এখানে জ্ঞাতি খুড়া কতটুকু শুধু মানুষের সহানুভূতি নিচ্ছে, মানুষের মানে একটা মানুষের কাছে আলোচনার বস্তু হচ্ছে, যে বলছে এই যাতে ঘটবে আমি আগে থেকে জানি। মানে সে এখন মানুষের কাছে এটা বলে তার যে নিজের গুরুত্বটা, এটা ভ্যালুটা মানুষের কাছে ফুটাই তুলতেছে। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, বলতেছে আমি শুধু জাস্ট দেখতেছি যে কি হচ্ছে, কোথায়কার জল কোথায় গিয়ে গড়াচ্ছে, আমি শুধু এটা দেখতেছি, কিন্তু আমি তো জানি এরকমটা ঘটবে। তো এখন একটা বিষয় এখানে প্রশ্ন তোমার জানবে না যে তুই যদি জানিস তাহলে বলিস না কেন তাকে যে এই বিষয়ে সচেতন করতে। তো এই বিষয়টা না, মূলত তাকে তোমাদের একটু আগে বলছি যে তার মেন উদ্দেশ্য ছিল যে মৃত্যুঞ্জয়ের নামে বিভিন্ন ধরনের দুর্নাম রটানো, যাতে সে তার বাগানটা যে রয়েছে 20-25 বিঘার, এটা ইজিলি দখল করতে পারে। তো তিনি শুধু তামাশায় দেখিতেছিলেন কোথাকার জল কোথায় গিয়ে পড়ে, মানে কোথাকার ঘটনা, মানে কোথায় যাচ্ছে, কোথাকার ঘটনা। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপন ভাইপো। বলতেছে অন্যরা না হয় এটা করতে পারে, কিন্তু আমার নিজের ভাইপো এটা করলো, আমার এটা বিশ্বাস হয় না, এরকম সে বলতেছে। তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? বলতেছে এখন সে বলতেছে, তখন কিন্তু বলে নাই, যখন অসুস্থ হয়েছিল তখন কিন্তু কেউ তার খবর নেয় না। তো এখন সেই খুড়া বলতেছে কি বলতেছে যে দেখো, আমি কি তাকে বাড়ি নিয়ে যেতে পারতাম না? আমার কি সে সম্ভব, মানে সেই সম্বলটুকু ছিল না? তাকে কি আমার বাড়িতে রাখতে পারতাম না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখিবার ক্ষমতা ছিল না? বলছে তাকে কি ডাক্তার দেখার আমার ক্ষমতা ছিল না? কিন্তু যখন মৃত্যুঞ্জয় মরমর, তখন কিন্তু কেউ তার পাশে আসে নাই, যেটা বাস্তব কথা। তখন কেন যে করেন নাই এখন দেখুন সবাই। তো কিন্তু আর তো এখন সে বলতেছে যে আমি যে কেন এটা, মানে এই যে তার যে অসুস্থ ছিল তখন আমি এইগুলো করি না কেন, এই কারণে এখন দেখেন আপনারা কেন করিনি। মানে সে এখন মানে এমনভাবে তার যে ভুলগুলো সে মানুষের কাছে এখন পরিশুদ্ধ করে তুলতেছে, এরকম বিষয়টা তার কথাবার্তার মাধ্যমে বলতেছে। আমি তাকে সুস্থ করে তুলতাম, কিন্তু তার যে অপকর্ম দেখেন, আপনারাই দেখেন যে সে তো একটা অনেক বড় পাপ করে ফেলছে, তো তাকে কিভাবে সম্ভব এই পাপ কাজের ফলে? কিন্তু আসল কথা তো সে তো পাপ কাজটা করলেও সেটা করছে পরে, কিন্তু তার আগে তো সে করে নাই, কিন্তু তার আগে তো তাকে যে দেখাশোনা, তার সুস্থ করে তোলা, কেউ তো তখন তার পাশে কেউ আসে নাই। তো এরপরে দেখো এই যে মৃত্যুর বংশে নাম ডুবিয়ে যায়, বলতেছে সে তো একবারে মৃত্যুর বংশে আমাদের নাম ডুবিয়ে দিল। গ্রামে যে মুখ পড়ে, মানে এই জন্য গ্রামে তো আমার আর মুখ থাকলো না, আমি তো গ্রামের মানুষদের কাছে মুখ দেখাবো কী করে? তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করলাম, বলতেছে তখন যেহেতু সে এটা এরকমভাবে বলতেছে, তখন তো আমরা গ্রামের মানুষরাও স্থির থাকতে পারি না, তখন আমরা সবাই লোক টোক মিলে এক জায়গায় হয়ে গেলাম। কি করলাম তা মনে করিলে আমি আজও লজ্জায় মরে যাই। বলছে তার যে আমরা কাজটা করছিলাম সবাই গ্রামের মানুষ সবাই একত্র হয়ে, তো বলতেছে এইটা মানে আজও বলতে এটা আমার অনেক লজ্জা লাগে। সে কীটা? খুড়া চলিলেন লালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, মানে তিনি আমাদের সাথে গেলেন অভিভাবক হয়ে। এরপর আমরা 10-12 জন, এটা মনে রাখবা, কয়জন তারা গেছিল? তারা গেছিল হলো 10-12
10-12 জন সঙ্গে চলিলাম, গ্রামের বদন দগ্ধ না হয়, এই মানে গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য, মানে তারা সবাই মিলে মানে যাতে সুনাম যেন নষ্ট না হয়, গ্রামের যে সুনাম একটা ছিল, তাদের গ্রামের যে একটা ভালো খ্যাতি আছে, এটা যেন নষ্ট না হয় এই জন্য সবাই মিলে একসাথে গেল, যাতে গ্রামের যে পাপ কাজ আছে, যেটা পাপ কাজ হয়েছে সেটা তারা কি করতে পারে, মোচন করতে পারে। তো এরপরে দেখো মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম, মৃত্যুঞ্জয় যে ছিল সে পোড়া বাড়িতে গেল, সবাই যারা 10-12 জন ছিল সবাই মিলে গেল, যেহেতু সে একটা পাপ কাজ করছে সেটার জন্য তো তাদের শাস্তি দিতে হবে, এই জন্য সবাই গেল। এবং তখন সবে মাত্র সন্ধ্যা হয়েছে, যা শুধু মানে মাগরিব আজান দিয়ে একটু পরপর সন্ধ্যা, মানে সন্ধ্যা হয়েছে, একটু ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে আর কি। সেই মুহূর্তে মেয়েটি ভাঙ্গা বারান্দায় একধারে রুটি করিতেছিল, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে সেবার যে মানসিকতা এখানে ফুটে উঠেছে, মৃত্যুঞ্জয়ের জন্য সে মূলত রুটি গড়িতেছিল, মানে রুটি ভাজতেছিল তাকে খাওয়ানোর জন্য। তো আকমাত মানে হঠাৎ লাঠি ছোটা হাতে এগুলি লোককে উঠানোর উপর দেখিয়া নীলবর্ণ হইয়া গেল। এটা মনে রাখবা যে তার মানে মুখের আকৃতি কীরকম হয়েছিল, নীলবর্ণ কেন হয়েছিল, আতঙ্কিত হয়ে। সে যখন এরকম এই যে বিভিন্ন ধরনের এই যে মানুষগুলোকে দেখলো একসাথে লাঠি ছাটা নিয়ে একসাথে আসছে, তখন তো ভয় হওয়ার কথা, এটা স্বাভাবিক যে তারা সবাই একসাথে কেন আসলো, বা সবাই একসাথে এখানে কী কারণে আসলো লাঠি ছাটা নিয়ে, তো একটা ভয় তার মধ্যে কাজবে যে হঠাৎ চলে আসছে। তুমি যদি রাতে কোনো দেখো যে হঠাৎ কয়েকজন মানুষ দলবল নিয়ে তোমার কাছে চলে আসছে, তোমার ভয় কাজ করবে, অবশ্যই করবে। ঠিক তেমনিভাবে এখানে যে মৃত্যুঞ্জয় ছিল, মৃত্যুঞ্জয় যে সেবা করতেছিল বিলাসী, তারও এরকম ভয় কাজ করছে, এবং এই জন্য তার মূলত ফেসটা নীলবর্ণ হয়ে যায়। খুড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখলো, মানে দেখলেন যে ঘরে মৃত্যুঞ্জয় আছে কিনা আদৌ, তো মৃত্যুঞ্জয় শুয়ে আছে দেখলো। এরপর চট করিয়া শিকলটা লাগিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলাম, বলতে কি মূলত হলো গালাগালি শুরু করা, অর্থাৎ এখানে সম্ভাষণ নর্মাল আমরা বুঝি মানে সম্ভাষণ মানে কাউকে সম্মান করা, ভালোবাসা, এরকম বিষয়টা বোঝায়, কিন্তু এখানে সম্ভাষণ দ্বারা মূলত বোঝাচ্ছে যে তাকে বিভিন্নভাবে গালাগালি করতে লাগলো আর কি। এটা কে করলো, যে সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে এরূপ সম্ভাষণ করে নাই, মানে এরূপ গালাগালি মনে হয় কেউ করছে কিনা আগে, তার একটা সন্দেহ এরকম, মানে কার সন্দেহ এই জিনিসটা, যে এই যে নেড়া রয়েছে সে বলতেছে, কারণ নেড়াও কিন্তু তাদের সাথে ছিল। ঘটনা কি বুঝতে পারছো, যে এখানে যে শরৎচন্দ্র আছে, শরৎচন্দ্র কিন্তু তাদের সাথে ছিল, কার সাথে, এই যে তাদের গ্রামের মানুষগুলো সবাই একসাথে গেছিল, একসাথে গিয়ে কাকে শাস্তি দেওয়ার জন্য, মৃত্যুঞ্জয় যে স্ত্রী অর্থাৎ বিলাসীকে শাস্তি দেওয়ার জন্য যে গেছিলো, সেখানে কিন্তু নেড়াও ছিল, এই জন্য কিন্তু সেই ঘটনাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছে। তো এই বললো যে এরকম যে সে বিভৎস বিভিন্ন ধরনের গালাগালি করতে লাগলো বিলাসীকে, বলতেছে এরকম গালাগালি মনে হয় কেউ আগে করছে কিনা তার নিজের ভাইপুর স্ত্রীকে, সন্দেহ, এরকম কেউ গালাগালি কখনো করে নাই, এরকম বিভিন্ন ধরনের গালাগালি শুরু করলো আর কি। সম্ভাষণ মানে এখানে মূলত বোঝাচ্ছে ভালো বিষয় না, গালাগালি করা, তাকে বিভিন্ন ধরনের মানে খারাপ কথা বলা এক কথায়। সে এমনই যে মেয়েটি হীন সাপুরে মেয়ে হইয়াও তাহার সহিত পারিল না, চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছেন জানো, মানে সেও একটা প্রতিবাদমূলকভাবে বললো যে আপনারা আমাকে এরকমভাবে বলতেছেন কেন, কারণ আমার তো এই যে বাবা আমার এই বাবুর সাথে বিয়ে দিয়েছে, বলে আমার বাবা তো ওনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আমি তো অবৈধভাবে ওনার সাথে থাকতেছি না, আমি তো বৈধভাবে থাকতেছি, তাহলে আপনারা আমাকে কেন এইভাবে বলতেছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা। তো এইভাবে সে কিন্তু একটা প্রতিবাদ তার মধ্যে কিন্তু আমরা প্রকাশ পাই, এই লাইনটা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু একটা প্রতিবাদমূলক কথা আর কি, মানে প্রতিবাদ করছে সে একটু না একটু হলেও, সে কিন্তু তাদের যে মানে তাদের যে প্রতিবাদ, তার যে বিভিন্ন ধরনের কথাবার্তা, সেটাতে সে কিন্তু ডোমিনেশন, তাদের যে ভাবটা সেটাতে কিন্তু সে থাকে নাই, সে প্রতিবাদ মুখর হয়েছে। কে, বিলাসী। খুড়া বলিলেন, তবে রে, বলতেছে খুড়া এবার বলছে তবে রে, তোমার এত বড় কথা, তুমি এই কথা বলতে পারবা, তোমার এত বড় সাহস কে দিল তোমার, এরকম একটা তারও একটা মানে সেও রেগে গেল, কে, যে খুড়া যে ছিল সে খুড়াও কিন্তু অনেকটা রেগে গেল যখনই এরকমভাবে বললো, ইত্যাদি ইত্যাদি। এবং সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়ে তাহার ঘাড়ে পড়িল, এবং সবাই একবারে তাকে একবার ধরলো, যার যেটা মানে তার যেভাবে লাগে সবাই একসাথে ধরলো, কাকে, যে ছিল বিলাসীকে। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগটা ঘুরিল না তাহারও নিচষ্ট হইয়া রহিল না, মানে যার যেটা সম্ভব সে সেভাবে তাকে নির্যাতন করতে লাগলো, মানে সেভাবে ধরলো, ধরে তাকে এখান থেকে নিয়ে যাবে, এরকম আর কি তাদের একটা চিন্তাভাবনা। এটা কেন, কারণ তাদের গ্রামটা তো অন্যায় মানে পাপে পরিপূর্ণ হয়ে গেছে। কী পাপ, যে পাপটা হলো বিলাসী একটা সাপুরে মেয়েকে বিয়ে করছে, এটা একটা বড় পাপ। তো বলতেছে এই পাপটা তো মোচন করতে হবে, তো তাকে তো তাহলে এখানে রাখা যাবে না, কাকে, বিলাসীকে, তো তাহলে এখান থেকে তাকে বের করতে হবে। এই জন্য সবাই চেষ্টা করতে লাগলো, বিশেষ করে গ্রামে যারা যুবকরা ছিল তারা সবাই মিলে গেছিল, তো সেখানে নেনাও কিন্তু ছিল। কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষ ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষের চক্ষুষ লজ্জা
হইবে। কি বলছে দেখো, যে বলছে যে সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকতে পারি, এটা স্বাভাবিক, কিন্তু আমাদের বিরুদ্ধে এত বড় যে দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণ মানে নারায়ণের চেয়ে যে বেশি এক ধরনের কাপুরুষ, সেটা কথা বলছে, কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে ওদের আচরণ এতই বর্বর ছিল, যে মানে ওরা যে আচরণ করতেছিল 10-12 জন যারা ছিল ওদের আচরণ এতই বর্বর ছিল যে তা কাপুরুষের মতো লজ্জাজনক ছিল, মানে একটু কাপুরুষের মতো বিষয়টা ছিল, এত তার মানে তাদের আচরণকাল ছিল যারা 10-12 জন গেছিল বিলাসীকে ধরার জন্য, তাদের আচরণগুলো। তো এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, যে এখানে নারায়ণ দ্বারা মূলত ভীতু চরিত্রকে বোঝানো হয়েছে। কি নারায়ণ দ্বারা ভীতু মানে খুব ভয় টাইপের, বা ভীতু খুব একটা সাহসী নয়, কারণ সাহসী যদি তারা থাকতো, তা যে খুড়া বিশেষ করে সে কি শিকলটা লাগাই দিত যে মৃত্যুঞ্জয় যে রুমে ছিল, কারণ সে লাগাই দিছে কেন, কারণ যাতে মৃত্যুঞ্জয় সেখান থেকে বের হয়ে সেটা প্রতিবাদ করতে না পারে, এই জন্য বিষয়। তো মৃত্যুঞ্জয় কিন্তু সেখানে আবার অনেক চিল্লাফাল্লা করবে যাতে মানে সেখান থেকে বের হতে পারে এবং বিলাসীকে রাখতে পারে সামনে, তাকে তারা যেন তাকে নির্যাতন করতে না পারে বিলাসীকে, এটা যাতে সে প্রতিবাদ করতে পারে, এই জন্য কিন্তু সে চেষ্টা করবে, কিন্তু তাকে তো আলটিমেটলি তাকে তো সেখানে বন্দি করে রাখা হয়েছিল, আমরা কিন্তু পাবো। দেখো এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি স্বেচ্ছাদেশ মানে হলো যেখানে হিন্দু ধর্মের জাতভেদ প্রথার প্রচলন নেই। বিলাত মানে হলো যেখানে এমন আছে যেখানে কোনো হিন্দু কোনো জাতভেদের মধ্যে কোনো ঝামেলা নাই, এরকম বিষয়। তো কাপুরুষের মতো একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। বলছে স্ত্রীলোক তারা দুর্বল, তাদের শক্তি সবল একটু কম থাকে, তাই বলে আমরা তার উপর হাত তুলব, এরকমটা কখনো কাম্য না। তো আবার একটা কি কথা, সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। বলতে সনাতন যে যারা রয়েছে তারা আবার এখানে মানে না। সনাতন বলতে এখানে হিন্দু ধর্মের সংস্কার বা হিন্দু ধর্মের এই বিষয়টাকে মূলত তীব্রভাবে ব্যঙ্গ করা হয়েছে। হিন্দু ধর্মের যে সংস্কার যে বিষয়টা রয়েছে তাদের এই বিষয়ের এটাকে ব্যঙ্গ করে বলা হয়েছে। আমরা বলি যাহারে গায়ে জোর নাই তাহারে গায়ে হাত তুলিতে পারা যায়। বলতেছে বাস্তব এটা, কিন্তু তুমি কার পর তুমি ডমিনেট করার চেষ্টা করো, যার সে তোমার সেটা প্রতিবাদ করে না বা সে বিষয়ের বিরুদ্ধে কোনো কথা বলে না, তুমি তাকেই কিন্তু ডমিনেট করার চেষ্টা করো আলটিমেটলি। এখন আমি মনে করো তুমি কোনো কিছু একটা বলতেছো, আমি সাথে সাথে সেটা প্রতিবাদ করতেছি, তা তুমি কি আমাকে কোনো কিছু কথা শোনাইতে পারবা? কখনো কিন্তু শোনাইতে পারবো না, আমি কিন্তু চুপ করে থাকবো না, আমি সাথে সাথে কিন্তু প্রতিবাদ জানাবো। তো এরকম বিষয়টা ঘটে। তো বলতেছে যে এরকম যারা দুর্বল তাদের উপরে ডমিনেট করা যায়, কিন্তু যারা না তাদের উপর করা যায় না, তা সে নর নারী যাই হোক না কেন। বলছে এটা নারীর ক্ষেত্রেও যেমন পুরুষের ক্ষেত্রেও একই অবস্থা, মানে যেই হোক না কেন মূলত আমরা তার উপরেই ডমিনেট করি, যে দুর্বল না তার উপরে কিন্তু করতে পারি না। মেয়েটি প্রথমে সেই যা একবার আর্তনাদ করিয়া উঠেছিল, তারপর একবারে চুপ হইয়া গেল। বলতেছে প্রথমে অনেক চিল্লাচিল্লি করা শুরু করলো মেয়েটি, পরবর্তীতে একবারে চুপ হইয়া গেল, আর কিছু বলে না। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়াইয়া লইয়া চলিলাম, মানে সেখান থেকে সে যেখানে ছিল সেখান থেকে একবারে সবাই তাকে টেনে ছিঁড়ে বাইরে নিয়ে আসার চেষ্টা করলো, তাকে রাখবে না সেখানে মৃত্যুঞ্জয়ের সাথে। তখন মিনতি করিয়া বলিতে লাগিলেন, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। মানে এখানেও কিন্তু তার ভালোবাসা রূপটা প্রকাশ পাচ্ছি। সে বলতেছে যে আমি তো সে কিন্তু আমরা প্রথমেই দেখছিলাম যে বিলাসী কিন্তু রুটিগুলো সে ভাজতেছিল, তো তখন বলতেছে সে পরবর্তীতে আমাকে শুধু একটিবার ছেড়ে দেন, আমি সেই রুটিগুলো তাকে দিয়ে আসি, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে দিয়ে আসি। কারণ সে যদি এগুলো না দিয়ে সে সারা রাত মানে এমনিতে থাকবে, ভোগে থাকবে, সে সারা রাত কীভাবে থাকবে, তার খিদা লাগবে। তো এই জন্য তার এখানে কিন্তু ভালোবাসাটা রূপটা প্রকাশ পাই। তো বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না। বলতেছে বা এটা যদি এমনিতে থাকে শিয়াল কুকুরে কিন্তু খেয়ে যাবে। এটা মনে রাখবা, এখানে কোন কোন প্রাণীর কথা বলা হয়েছে, সেটা হলো শিয়াল এবং কুকুর, এবং কোন কোন প্রাণী খেয়ে নিতে পারে বলছিল বিলাসী, শিয়াল কুকুর। খুব ভালোভাবে এগুলো মনে রাখবা, ইনফরমেশনগুলো যেগুলো বলতেছি। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে, মানে বন্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে মানে লাগলো। মানে মাথা কুটিতে বলতে কীরকম, আমরা এই যে অনেক সময় দেখো না দেওয়ালে আমরা এইভাবে মাথা মানে মারি, তো এরকম বিষয়টা এরকম সে করতে লাগলো, দ্বারে পদাঘাতে করিতে লাগলো। এবং অশ্রাব্য মানে হলো শোনার যোগ্য বা অযোগ্য, মানে যেহেতু তার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে, সে কি চুপ থাকবে? সে কিন্তু কখনোই চুপ থাকবে না। এই জন্য সে বিভিন্ন ধরনের শ্রাব্য অশ্রাব্য অনেক গালি দিতে লাগলো। শ্রাব্য অশ্রাব্য বলতে কি বিভিন্ন ধরনের মানে শোনা অশোনার যোগ্য এরকম আর কি বিভিন্ন ধরনের গালি দিতে লাগলো, মানে খারাপ খারাপ কথায় সেও অনেক গালি দিতে লাগলো। কিন্তু আমার তাহাতে তিলার্ধ মানে হলো বিন্দু মাত্র, মানে একটুকু মুহূর্ত মাত্র বিচলিত হইলাম না, মানে আমরা একটুও তার কথাই বিভ্রান্ত হইলাম না, আমরা আমার মতো কাজ করতে লাগলাম। স্বদেশের মঙ্গলের জন্য, মানে স্বদেশ বলতে এখানে গ্রামের কথা বলছে, গ্রামের ভালোর জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম, মানে যাতে আমাদের গ্রামের যে পাপ থেকে মুক্ত পাই
এই জন্য আমরা সকলে তাকে টেনে নিয়ে গেলাম। চলিলাম বলিতেছি, কেননা আমিও আন্তরিকভাবে দুঃখিত আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য। আশা করি এখন সব কিছু ঠিকঠাক আছে। একটু নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছিলো। তো দেখো যেখানে আমরা ছিলাম মূলত যে কি বলতেছিল, দেখো সদস্যের মঙ্গলের জন্য অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিয়াম। মানে কি বলছে যে তারা যে ছিল তাতে তাদের এলাকাটা পাপ থেকে মুক্তি পায়, যে তারা যে পাপটা করছিল, তারা বলতে কে এখানে, তারা তো না, এখানে মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুঞ্জয় সাপুরে একটা মেয়েকে বিয়ে করেছিল, এই যে একটা পাপ বলছে, এটা মোচনের জন্য আমরা সবাই বিলাসীকে টেনে হিচড়ে গ্রাম থেকে বের করবো, এরকম একটা পরিকল্পনা করলাম। এবং আমরা এই জন্য তাকে টেনে নিতে, মানে সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছিলাম। তো সব কিছু ঠিকঠাক আছে কিনা বলো তো? একটু নেটওয়ার্কের সমস্যা তো, যার কারণে কথাগুলো একটু অস্পষ্ট হতে পারে। আশা করি ঠিক হয়ে যাবে। তো দেখো চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, মানে মৃত্যুঞ্জয় যে ছিল তার স্ত্রী অর্থাৎ বিলাসীর সাথে এখানে এই ঘটনার সাথে কিন্তু নেরাও জড়িত ছিল, এই জন্য বলছে আমিও তাদের সাথে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, বলতেছে আমিও যদিও তার সাথে ছিলাম কিন্তু আমার মধ্যে একটু দুর্বলতা কাজ করতেছিল, মানে একটু মানে সহায় তার প্রতি, যে একটা সে তার প্রতি এরকম যে নির্যাতন করতেছে এটা তার ভালো লাগতো না, মানে একটা তার প্রতি একটা মানে অনুভূতি জাগে যে তাকে এত কষ্ট দিচ্ছে, মানে একটা দয়া ভাব আর কি। তো এরকম কিন্তু যে নেরা যে ছিল নেরার প্রতি জাগে আর কি, বিলাসীর প্রতি নেরার এই দয়াটা জাগে। তো এই জন্য বলছে যে কিন্তু আমিও ছিলাম, কিন্তু আমার একটু তার প্রতি দুর্বলতা ছিল। আমি আর গায়ে হাত দিতে পারি না, বলতেছে তার গায়ে আমি হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। বলতেছে যে আমার একটা কান্না ভাব ছিল, যে তার এরকম তার উপর নির্যাতন করতে পারি নাই। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করিয়া উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতে মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার অভাব মোটেই না, বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব উদার্য প্রকাশ করি যে শুনিলে আপনার অবাক হইয়া যাইবেন। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে বলতেছে যে এরকম যে বিষয়টা, এটা সে অন্যায় করিয়াছে, ঠিক আছে, সে পাপ করিয়াছে, একটা সাপুরে মেয়ে একটা ভালো উচ্চ বংশ ধরো জাতের ছেলের সাথে বিয়ে করছে, এটা মানলাম, কিন্তু আমরা যে তাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছি, চেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছি, এটা কি আমরা ভালো করতেছি আদৌ? এটা কি আমরা ঠিক করতেছি? এরকম। তো এখন বলতেছে যে তারপর বলতেছে যে আপনারা এটা মনে করতে পারেন যে পল্লীগ্রামে মনে হয় মানুষের মধ্যে উদারতা নাই, ভালোবাসা নাই, এটা ভুল কথা। পল্লীগ্রামের মানুষের মধ্যে সব বিষয় আছে, বরঞ্চ এখানে আরেকটা বিষয় খুব ভালোভাবে আমরা দেখতে পাই, যারা বড় লোক বা ধনী লোক তাদের প্রতি আমাদের যে ভালোবাসা ভালোবাসা এবং তাদের প্রতি যে আমাদের বিভিন্ন ধরনের আবেগ অনুভূতি, এগুলো একটু বেশিই থাকে। এটা এমনটা হয়েই থাকে, এটাই স্বাভাবিক। কারণ আমরা একটা বিষয় সবাই জানি, যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মান নেই। তো এরকম গ্রামগঞ্জেও